KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। গিফট স্পন্সর বাই এক্সপ্রেশন নোভেলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। সঙ্গে রয়েছে আমি তসমিনা। তবে আজকের স্টেডিয়াম বুলেটিনের শুরুতেই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর দেব। ধর্মশালা থেকে সরে গেল পাঞ্জাব এবং মুম্বাইয়ের ম্যাচ। আর আজকে আমাদের সঙ্গে স্টেডিয়াম বুলেটিনের আলোচনায় রয়েছেন কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, যেমনটা তোমাকে শুরুতেই বললাম যে ধর্মশালা থেকে সরে গেল পাঞ্জাব মুম্বাই ম্যাচ, তো সেই ম্যাচ কোথায় হবে এবং একই সঙ্গে জানতে চাইবো ঠিক কি কারণে এই ম্যাচকে শিফট করা হলো। দেখো, অপারেশন সিঁদুর আমরা জানি, আমরা স্টেডিয়াম বুলেটিনের পক্ষ থেকে ভারতীয় আর্মিকে একটা লম্বা স্যালুট দিতে চাই যে যেভাবে পেহেলগাম হামলার জবাব ভারতীয় আর্মি দিয়েছে অপারেশন সিঁদুরের জন্য মাধ্যমে আর কি। এই অপারেশন সিঁদুর চলাকালীন যেহেতু এটা অনগোয়িং প্রসেস চলছে, সেই কারণে কিন্তু ভারতের পক্ষ থেকে মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বেশ কতগুলি কিন্তু এয়ারপোর্ট বন্ধ রাখা হবে কিছুদিনের জন্য। তার মধ্যেই কিন্তু ধর্মশালা পড়ছে, সেই কারণে কিন্তু ধর্মশালা পাঞ্জাব মুম্বাই ম্যাচ হবার কথা ছিল, সেই কারণে ওটা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে এই ম্যাচকে নিয়ে যাওয়া হচ্ছে আহমেদাবাদে, অর্থাৎ আহমেদাবাদে সেখানে হবে। ইতিমধ্যেই এটা জানানো হয়ে গিয়েছে। তবে আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে পাঞ্জাব যেহেতু রয়েছে ওখানে, এবার কিন্তু যেহেতু এয়ারপোর্ট বন্ধ, প্লেনে যেতে পারবেন না, সেই কারণে কিন্তু পুরো টিম বাসে যেতে পারে, ট্রেনে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যেহেতু অপারেশন সিঁদুর এখন অনগোয়িং প্রসেস, বারবার রাজনাথ সিং আজকে বলে দিয়েছেন, সেই কারণে বলা যেতে পারে এই ম্যাচ বাতিল করা হয়েছে, আহমেদাবাদে হবে এবং পুরো টিমকে সম্ভবত বাসে নিয়ে যাওয়া হতে পারে, প্রয়োজনে ট্রেন। অর্পণদা, গতকালের ম্যাচের আলোচনাতে অবশ্যই আমরা আসবো। কালকে যে ম্যাচ ছিল সিএসকে এর সঙ্গে, আমরা দেখলাম যে কেকেআর হেরে গেল। তো এর পরেও কি প্লে অফে ওঠার একটা চান্স রয়েছে কেকেআর এর জন্য? যদি যায় তাহলে কোন অঙ্কে? দেখো, কেকেআরের বলতে এখনই বলা সম্ভব নয় যে সম্ভাবনা নেই, কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে। সেই অঙ্ক কি কি আমরা দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে। তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে গতকালের ম্যাচের এক্স্যাক্ট রেজাল্টটা কী হয়েছে। তুমি দেখো, এই যে তুমি লিস্ট দেখছো আমাদের এখানে, বোলার একটা লিস্ট আছে, তার আগে ব্যাটার ছিল। ব্যাটারের তালিকায় তুমি যদি দেখো সেখানে দেখতে পাবে যে মানে কালকে টিমেই তুমি যদি বলো, সেখানে কিন্তু সবচেয়ে দামি প্লেয়ার অর্থাৎ 23 কোটির প্লেয়ার কিন্তু নেই, অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার কিন্তু নেই। এখানে দেখো বোলারদের একটা লিস্ট দেখাচ্ছে। বৈভব আরোরা 3 ওভারে 48 রান, মঈন আলী 2 ওভারে 23, হর্ষিত রানা 4 ওভারে 43, ক্রমশ বেরিয়ে যাচ্ছে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 18, সবচেয়ে কৃপণ বোলার এখনো পর্যন্ত আনপ্লেয়েবল হয়ে যাচ্ছে সুনীল নারিন 4 ওভারে 28 এবং আন্দ্রে রাসেল 2.4 ওভারে 22 রান। কি যে ধোনি যখন লাস্ট ওভারে 8 রান বাকি ছিল, ধোনি কিন্তু একটা 6 এবং একটা 4 মেরে ম্যাচ শেষ করে দেন। যে বিষয়ে মুদ্রা কথা যেটা হচ্ছে যে এই যে এখন দেখো টিম পয়েন্টস টেবিলটা দেখাচ্ছে, যেটা আমরা বারবার বলছিলাম যে আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কিনা। 6 নম্বরে রয়েছে কেকেআরের হচ্ছে 12টা ম্যাচ অলরেডি হয়ে গিয়েছে, 5টা জেতা, 6টা হার, 11 পয়েন্ট, আর বাকি রয়েছে মাত্র 2টি পয়েন্ট। অর্থাৎ এই 2টি পয়েন্ট যদি পাওয়া যায় তাহলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে 15। সেটাও সম্ভাবনা রয়েছে, সেটা 0.1% বললে ভুল হবে, কারণ বাকি দুটো টিমের থেকে তোমায় তাকিয়ে রাখতে হবে। এই আলোচনায় আমরা আস্তে আস্তে ঢুকবো এবং পুরো গ্রাফিক্যালি প্রেজেন্টেশনে দেখাবো। তবে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 23 কোটির প্লেয়ারকে যদি বসিয়ে রাখতে হয় তাহলে এই অকশন কিসের জন্য, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ডেফিনেটলি গৌতম তো যেটা বারবার বলেছিলেন যে এই অকশনে কোথাও গিয়ে হয়তো ভুলটা হয়েছে। বারবার আর একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে ডোয়েন ব্রাভো কেন মেন্টর, আর মেন্টর কি নেই? ডোয়েন ব্রাভোর এক্সপিরিয়েন্স কি রয়েছে? আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস হয়ে দীর্ঘদিন খেলেছেন, চ্যাম্পিয়ন্স ডান্স করেছেন এবং তিনি হয়তো ওয়েস্ট ইন্ডিজ যেখানে খেলা হয় T20 সেখানে হয়তো তিনি অধিনায়কত্ব করেছেন, কখনো কোচিং করেছেন। কিন্তু ডোয়েন ব্রাভো কি আইপিএলের জন্য, কলকাতা নাইট রাইডার্সের জন্য যোগ্য? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে। আবারও চন্দ্রকান্ত পণ্ডিত যিনি রয়েছেন, তার যে কোচিং সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ রঞ্জি জয়ী কোচ আর আইপিএল জয়ী কোচের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। কলকাতা টিম ম্যানেজমেন্টে কিন্তু ভাবতে হবে, গতবার তুমি চ্যাম্পিয়ন, এবারে তুমি প্লে অফে প্রায় উঠতে পারছো না বলা যেতে পারে। বলা ভালো যে ওঠা সম্ভব নয়, 2টো ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিততেই হবে, তারপরে একটা ম্যাচ তুমি হেরে গেলে আশা ছেড়ে দাও, তারপরে কিন্তু অন্য দলের থেকে তোমাকে তাকিয়ে রাখতে হবে। তাই আবারও বলছি, আগামী মরশুমে কিন্তু কেকেআরকে অনেক ভাবনা চিন্তা করে দলটা বানাতে হবে এবং আরও ম্যানেজমেন্ট যে রয়েছে সেই ম্যানেজমেন্টে যে অভিষেক নায়ার যুক্ত হয়েছে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে, আবারও বলছি চন্দ্রকান্ত পণ্ডিত এবং ডোয়েন ব্রাভোকে নিয়ে কিন্তু ভাবার সময় এসে গিয়েছে। কেন
ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ার গত মরশুমে ভালো খেলেছে, কেন এখন খেলতে পারছে না, সে বিষয়টা কিন্তু মাথায় রাখা ভীষণ রকমভাবে জরুরি। তাকে বোঝাতে হবে তার ফলটা কোথায় হচ্ছে, বোলিং ব্যাটিং লাইন আপ। বারবার কিন্তু ক্যাপ্টেন্সি, আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সিতে ভুল করেছেন, তারপরেও তিনি অন্য অজুহাত দিয়েছেন, সে বিষয়ে আমরা আসবো। তবে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে গ্রাফিক্সের মাধ্যমে কি কোন অঙ্কে, তুমি যেটা প্রশ্ন করছিলে যে এখনো পর্যন্ত আশা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, কোন অঙ্কে প্লে অফে উঠতে পারে কলকাতায়, কি আছে? একমাত্র মুম্বাই ও দিল্লি, এই দুই দলের থেকেই বেশি পয়েন্ট হতে পারে কলকাতার। মুম্বাইয়ের বাকি রয়েছে 2 ম্যাচ, পাঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে, দিল্লির বাকি 3টি ম্যাচ, পাঞ্জাব গুজরাট ও মুম্বাইয়ের বিরুদ্ধে। মুম্বাই যদি আরেকটি ম্যাচ জেতে তাহলেই কেকেআর এর প্লে অফের আশা শেষ, অর্থাৎ তাদের বাকি 2 ম্যাচই হারতে হবে, যেটা কার্যত অসম্ভব। পরের প্লেটে কি আছে একবার দেখে নিই। সেক্ষেত্রে দিল্লির কাছেও হারবে মুম্বাই, দিল্লিকে আবার তাদের বাকি 2টি ম্যাচ হারতে হবে, তাহলে মুম্বাইয়ের পয়েন্ট হবে 14, দিল্লির পয়েন্ট হবে 15। সেক্ষেত্রে কেকেআর এর নেট রান রেট বেশি থাকলে দিল্লিকে টপকে প্লে অফে যাবে কলকাতা। এই একমাত্র অঙ্ক রয়েছে যেটার মাধ্যমে কলকাতা প্লে অফে উঠতে পারে, এই সম্ভাবনাটাই রয়েছে, আর কোনো সম্ভাবনা নেই। বললাম প্রায় 0.1% সম্ভাবনা রয়েছে এই ম্যাচ জেতার জন্য, প্লে অফে ওঠার জন্য। প্রায় আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলতে পারো যে এই মরশুমে কেকেআর এর প্লে অফ খেলা হলো না, এটা তুমি বলে দিতে পারো। আচ্ছা অর্পণদা, ম্যাচ হারার পর কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে তিনি কি বলছেন, এবং এখনো পর্যন্ত যটা ম্যাচ হয়েছে এখানে তোমার আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি কেমন লেগেছে? দেখো, বারবার কিন্তু আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠেছে এবং গতকালের ম্যাচেও প্রশ্ন উঠেছে, যেখানে ভুল বোলিং চেঞ্জ করানো হয়েছে। বৈভব আরিয়া যেখানে 1 ওভারে 30 রান দিয়েছে, একটা ওভারে টি20তে 30 রান মানে যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে যেতে পারে, এবং গতকাল সেক্ষেত্রে তাই হয়েছে। বারবার ক্যাপ্টেন্সিতে ভুল হয়েছে, বোলিং পরিবর্তনে ভুল হয়েছে, কিন্তু সেটা অ্যাভয়েড করে আজিঙ্ক্য রাহানে এক্স্যাক্টলি যেটা বলেছে, এই ফর্ম্যাটে অবশ্য এই ধরনের ঘটনা হতেই পারে, একটা ওভার সব বদলে দিতে পারে, কিন্তু আমার মনে হয় ওরা খুব ভালো ব্যাট করেছে, ব্রেভিস ও শিবম ঠিক সময় ঝুঁকি নিয়েছে, সেটা ওদের কাজে লেগেছে। কিন্তু এটা এক্সকিউজেস হয়ে যাচ্ছে, ভালো দল খেলতেই পারে, কিন্তু এখানে দেখো ম্যাচ হারার ধাক্কা সামলানো কঠিন। আমার মনে হয় 10-15 রান কম করেছি, 190-195 রান এই উইকেটের জন্য আদর্শ। অবশ্য খুব ভালো একটা ম্যাচ হয়েছে। আরে ভাই, খুব ভালো ম্যাচ হয়েছে, তুমি তো ম্যাচটা হেরে গেলে, তোমার কাছে যে ডু অর ডাই ম্যাচ সিচুয়েশন ছিল তুমি তো সেটাই জিততে পারলে না। 3টে ম্যাচ জিতলে তোমার পয়েন্ট দাঁড়াতো 17, তোমার একটা হালকা সম্ভাবনা ছিল যে তুমি প্লে অফ খেলতে পারতে। এখানে লেকচার মারার করে তো কিছু হয় না। যেখানে আজিঙ্ক্য রাহানের মতো ক্যাপ্টেন, বারবার আমরা আজিঙ্ক্য রাহানেকে ব্যাক আপ করেছি, স্টেডিয়াম বুলেটিনের মধ্যে বারবার বলেছি যে ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তিনি, এখানে দারুণ ব্যাট করেছেন, সত্যি তিনি ধারাবাহিকভাবে ব্যাটিং করে যাচ্ছেন, তার হাতে চোট রয়েছে, তাও তিনি ভালো ব্যাট করেছেন, কালকে 48 রান করেছেন। কিন্তু ক্যাপ্টেন্সিটা তো ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন্সি তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু আগে যেতে হবে দলকে, দল যদি না জেতে, একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সে প্লে অফে উঠতে পারছে না, এর থেকে লজ্জার, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। ডেফিনেটলি আমাদের এই সমালোচনা করার অধিকার রয়েছে, কারণ আমরা কলকাতার মানুষ। কলকাতা যদি টিম হারে সেটা দায় কিন্তু কলকাতা টিম ম্যানেজমেন্টকে নিতে হবে, এবং সমালোচনা করার রাইট আমাদের রয়েছে। তাসমিনা, অর্পণদা, তোমার সঙ্গে আমরা আলোচনায় থাকবো, তবে এখন সময় হচ্ছে একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অর্পণদা, এরপর তোমার কাছে যে প্রশ্নটা রাখবো, কালকের ম্যাচে বরুণ চক্রবর্তী তিনি ফাইন খেয়েছেন, এটা নিয়ে কি বলবে? দেখো, বরুণ চক্রবর্তী কালকে আনপ্লেয়েবল। আমি বারবারই বলেছি বরুণ চক্রবর্তী কিন্তু তুরুপের তাস, 4 ওভারে মাত্র 18 রান দিয়েছে। তবে তার আদর্শ আচরণবিধির জন্য কিন্তু তার ফাইন করা হয়েছে, মানে এক্স্যাক্টলি আমরা দেখাচ্ছি, আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে, ম্যাচ ফির 25% কেটে নেওয়া হয়েছে, এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে, যেটা খুব চাপের। ডেফিনেটলি ভালো বোলিং করার পরেও তাকে শাস্তির মুখে পড়তে হলো, এটা নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই। সবার আগে রুলস, এটা ভুলে গেলে চলবে না। তবে ডেফিনেটলি বরুণ চক্রবর্তী কিন্তু কলকাতার জন্য তুরুপের তাস, এবং সবচেয়ে যদি বলা যেতে পারে যে কলকাতার ধারাবাহিক বোলিং যদি বলা যেতে পারে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, এটা নিয়ে কোনো ডাউট নেই। ডেফিনেটলি এই শাস্তিটা বরুণ চক্রবর্তী পেয়েছেন, সেটা ডেফিনেটলি যারা কমিটি রয়েছে তারা ডিসাইড করেছেন। সবার আগে নিয়মের ঊর্ধ্বে তুমি কেউ নয়। তবে ডেফিনেটলি বরুণ চক্রবর্তী যেহেতু একজন স্টার বোলার, তুরুপের তাস বলা যেতে পারে, তার এই যে আচরণবিধির জন্য ম্যাচ কাটা হলো সেটা একটা খবর বটে, কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় না তার মোটিভেশনে কোনো খামতি হবে বলে। অর্পণদা, আইপিএল এর শেষের দিকে একদম আমরা চলে এসেছি, আর এই মুহূর্তে জানা যাচ্ছে যে 3টি দল তাদের ক্রিকেটার বদল করেছে। কোন কোন দল? 3টি দল ডেফিনেটলি ক্রিকেটার বদল করেছে। তার মধ্যে আরেকটু বিষয় তোমায় জানিয়ে রাখি, সেটা হচ্ছে হ্যারি ব্রুক
হ্যারি ব্রুক তিনি শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে কোনো ক্রিকেটার নেওয়া হয়নি। সেই কারণেও কিন্তু ক্রিকেটার নেওয়া হচ্ছে, আরসিবি নিয়েছে না একজন ক্রিকেটারকে, দেবদত্ত পাডিক্কলের পরিবর্তে চেঞ্জ করেছে মায়াঙ্ক আগরওয়ালকে। এই যে তার লিস্ট দেখো তুমি, যে আরসিবি দেবদত্ত পাডিক্কলের চোট দারুণ ফর্মে ছিল এক কথায় বলা যেতে পারে, তার পরিবর্তে কিন্তু নেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। এবং দিল্লি ক্যাপিটালস হ্যারি ব্রুক, যেটা তোমায় প্রথমেই বলছিলাম যে হ্যারি ব্রুক নাম তুলে নেওয়ার পরিবর্তে সেদিকে নেওয়া হয়েছে সিদ্দিকুল্লাহ অটল। এটা হচ্ছে আফগানিস্তানের দারুণ ক্রিকেটার, দারুণ ফর্মে রয়েছেন, তাকে যদি খেলানো হয় তাহলে অবাক হবার মতো কিছু থাকবেন। রাজস্থান রয়্যালস কিন্তু প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। নীতিশ রানা কলকাতার প্রাক্তন ক্রিকেটার, তিনি দারুণ খেলেছিলেন, তিনি চোট পাওয়ার জন্য তার পরিবর্তে নেওয়া হচ্ছে সাউথ আফ্রিকার লুয়ান দ্রে প্রিটোরিয়াসকে। লুয়ান দ্রে প্রিটোরিয়াস কিন্তু সাউথ আফ্রিকার এক্সেলেন্ট ক্রিকেটার এবং তিনি যথেষ্ট, তিনি বলা যেতে পারে অলরাউন্ড পারফরমেন্স করেন। তো সেই দিক থেকে আইপিএল চলছে, প্রায় শেষের দিকে এসে গিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এই তিনটি দল তিনটি ক্রিকেটারকে পরিবর্তন করলো। সবগুলোই কিন্তু আরসিবি এবং আরআর চোটের জন্য, ডিসি যেহেতু তার হ্যারি ব্রুকের পরিবর্তন নেওয়া হয়নি সেই কারণে কিন্তু সিদ্দিকুল্লাহ অটল অর্থাৎ আফগানিস্তানের ক্রিকেটারকে নিয়েছে। ডেফিনেটলি এটা গুড মুভ বলা যেতে পারে। তবে একদমই শেষের দিকে আরসিবি ডিসি এখনও দৌড়ে রয়েছে, আরআর ছিটকে গিয়েছে, তাও বলবো যে ইটস গুড মুভ, ডেফিনেটলি গুড মুভ। অর্পণ, কালকের যে ম্যাচ আমরা দেখলাম, কালকের যে ম্যাচ ছিল ডু অর ডাই, কালকের ম্যাচের টার্গেট কি কেকেআর এর জন্য খুব কম ছিল? কেকেআর কি সিএসকে এর জন্য খুবই কম টার্গেট দিয়েছিল? ব্যাটিং এ ব্যর্থতা না বোলিং এ, ঠিক কোন কারণের জন্য কালকের ম্যাচটা হারলো? কারণ কি আমরা দেখেছি সিএসকে পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরেছে এবং সিএসকে কেকেআর এর কাছে এসে জিতে গেল। দেখো, অবশ্যই ধোনিকে তো হারানো হয়েছিল, ধোনির টিমকে, সিএসকে টিমকে হারানো হয়েছিল এবং ধোনির ঘরে মাঠে গিয়ে চিপকে চেন্নাস্বামীতে গিয়ে, এবং তারপরে কলকাতায় যখন যে ম্যাচ হয় সেই ম্যাচ হারতে হয়েছে কলকাতাকে। তুমি যে প্রশ্নটা করলে যে রান কম হয়ে গেছিলো, কারণ আজিঙ্ক্য রাহানে তিনি বলেছেন 10 থেকে 15 রান কম হয়ে গিয়েছে, 180 জায়গায় 195 হলে ভালো হতো। প্রথমের দিকে যে রান উঠছিল সেটা কিন্তু প্রায় 9-10-এর কাছাকাছি যাচ্ছিল, কিন্তু 200-র কাছাকাছি টার্গেট যাওয়াটা উচিত ছিল। কিন্তু সেইভাবে চেন্নাই সুপার কিংস যেভাবে ফর্মে তাদের বোলাররা ফিরে এসেছে, অঙ্কিশ রঘুবংশীকে এক ওভারে ব্যাক টু ব্যাক 2টো উইকেট চলে গিয়েছে, সেইখানে কিন্তু রানটা কম হয়ে যায় এবং তারপরে কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা চেষ্টা করা হলো, সেটা কিন্তু পুরোপুরিভাবে হয়নি। সেই দিক থেকে বলতে গেলে আমার মনে হয় প্রথম দিকে যে অ্যাভারেজে রান উঠছিল সেটা তুমি যদি দেখো অন্তত পক্ষে 200+ রান হওয়া উচিত ছিল। আজিঙ্ক্য রাহানে বলছেন 10 থেকে 15 রান হলে হয়তো কম্পিটিটিভ হতো, ডেফিনেটলি কম্পিটিটিভ হতো, কিন্তু কোথাও গিয়ে মনে হয়েছে যে বোধহয় 20 থেকে 25 রান কম হয়ে গেছে, আরও বোধহয় 10টা রান আরও এক্সট্রা অ্যাড করলে ভালো হতো, সেই সম্ভাবনা ছিল। কিন্তু সেই কেকেআর ব্যাটারটা কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। লাস্ট ওভারে 8 রান বাকি ছিল তাসমিনা, আন্দ্রে রাসেল বল করছিলেন, মহেন্দ্র সিং ধোনি, আবারও বলি ধোনি খেলবেন কি খেলবেন না সেটা পরের বিষয়, কিন্তু যতদূর জানা যাচ্ছে যে হয়তো তিনি পরের মরশুমে নাও খেলতে পারেন বা মেন্টর হিসেবে ফিরতে পারেন, তাও বলবো ধোনি কিন্তু ধোনিতেই রয়েছেন। 1-6 1-4 মেনে কিন্তু নিজের দলকে জিতিয়ে দিয়েছেন তাসমিনা। একদমই তাই অর্পণদা। তবে এখন সময় হয়েছে আরো একটি বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অর্পণদা, ব্রেকে যাওয়ার আগে আমরা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কথা বলছিলাম। 2026-এর আইপিএলে ধোনিকে আমরা কোন ভূমিকায় দেখতে পারি? তা খুব টাফ, একটা কঠিন প্রশ্ন। তবে যেটুকু বলতে পারি সেটা দর্শকদের জন্য, যে গতকাল ইডেনে ম্যাচ হবার পর মহেন্দ্র সিং ধোনিকে যখন এই প্রশ্নটা করা হয় যেটা এটা শেষ আইপিএল ম্যাচ কিনা, তিনি বলেছেন আমি জানি না এটাই শেষ আইপিএল ম্যাচ কিনা। তবে তিনি নিজে জানিয়েছেন যে দর্শকদের ভালোবাসায় তিনি অভূতপূর্ব, 43 বছর বয়স, তিনি বছরে 2 মাস ক্রিকেট খেলেন, আইপিএল খেলেন, তাই তার শারীরিক কন্ডিশন কী থাকে, ফিজিক্যাল কন্ডিশন কী থাকে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এখনও 7-8 মাস সময় রয়েছে, তিনি ভাববেন যে কি করবেন। তবে এটাই যে শেষ মরশুম তিনি সেটা কিন্তু কালকে বলেনি। বারবার 2 বছর আগেও আমরা জানতাম যে ধোনির হয়তো এটা শেষ মরশুম, তেমনটা হয়নি তাসমিনা। তবে আবারও জানিয়ে রাখি যে ধোনি কখন তিনি ব্যাক করবেন কিছু বলা যায় না। গতকালের ম্যাচের মতো তিনি যেমন ভেবেছিল যে ধোনি হয়তো ম্যাচটা ফিনিশ করতে পারবেন না, কিন্তু মহেন্দ্র সিং ধোনি ফর্মে না থাকলেও ফিনিশার ধোনি কিন্তু এখনও ফর্মে রয়েছেন এবং তিনি কিন্তু কলকাতাকে 6 মেরেই মাঠের বাইরে পাঠিয়েছেন এবং ম্যাচটা কিন্তু কেকেআরের হাত থেকে ছিনিয়ে নিয়ে চেন্নাইকে দিয়ে দিয়েছিল। 1 ওভারে 8 রান বাকি, 1-6 1-4, এর থেকে বড় আর কী হতে পারে ধোনি ম্যাচে। এবং সবচেয়ে বড় কথা আবারও বলছি, ধোনি নিজে জানিয়েছেন তিনি নিজেই জানেন না যে এই ম্যাচটা এই মরশুমটা তার শেষ হতে চলেছেন কিনা। 7-8 মাস পরে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে এটুকু তাসমিনা বলে রাখি, ধোনি যদি নাও প্লেয়ার হিসাবে খেলেন তিনি কিন্তু
মেন্টরের ভূমিকায় থাকবে, এটা 100% নিশ্চিত। তবে আবারও বলছি, যেহেতু নাম মহেন্দ্র সিং ধোনি, ব্যাট হাতে উইকেট কিপিং করতে নামলেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না, হয়তো দেখা যাবে 44 বছর বয়সেও খেলছেন ধোনি। অর্পণদা, কেকেআর এর এই মরশুমে সবথেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার, তাকে কালকের ম্যাচে খেলানো হলো না কেন? এক্স্যাক্ট ইনফরমেশন আমাদের কাছে নেই, তবে যতটুকু জানা গিয়েছে হয়তো ফর্মে নেই বলেই তাকে খেলানো হলো না। সেই কারণে কিন্তু ইম্প্যাক্ট মনীষ পান্ডেকে খেলানো হয়েছে, অঙ্কুশ রঘুবংশীকে খেলানো হয়েছে। কারণ মনীষ পান্ডে অনেক কালকে ভালো ব্যাট করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে 23 কোটির প্লেয়ার, যেটা বারবার বলছি যে অকশনে গিয়ে হয়তো কোথাও গন্ডগোল হয়ে গিয়েছে, সেই সমস্যাটা কিন্তু আগামী মরশুমে মেটাতে হবে। আবারও বলছি, প্রায় আশা নেই কেকেআরের, সেই অঙ্ক আমরা দেখিয়েছি যে কোন অঙ্কে প্লে অফে উঠতে পারবে। তবে যেটা তসবিনা সবাই ওয়েট করে, তুমিও হয়তো ওয়েট করছিলে যে কখন আমরা পুরস্কারের কথাটা জানাবো। তবে এটুকু জানিয়ে রাখি, 6 তারিখে যিনি জিতেছেন তার নাম কৃষ্ণা ঘোষ, মেদিনীপুরের বাসিন্দা তিনি। আপনাকে কনগ্রাচুলেশন। এবং গতকালের প্লেয়ার অফ দ্য ম্যাচের জন্য যিনি ফোন করে জানিয়েছেন তিনি হয়েছেন তরুণ বসু, তিনি হাওড়ার শিবপুরের বাসিন্দা, তিনি জিতেছেন পুরস্কার। দুজনের নাম ঘোষণা করলাম। তবে আজকে কি প্রশ্নটা করে নেব? হ্যাঁ অবশ্যই, দর্শকরা তো ওয়েট করেই থাকে। তাহলে কি আজকে খুব সহজ প্রশ্ন করব? হ্যাঁ খুব সহজ। ঠিক আছে, আজকে একটা খুব সহজ প্রশ্ন করছি। ভারতের প্রথম টি-20 অধিনায়ক কে? একদম ইজি প্রশ্ন, আপনারা সবাই জানেন, উত্তর দিন। লাকি ড্রয়ের মাধ্যমে আপনাদের সেই পুরস্কার আমরা তুলে দেবো। তবে আবারও জানিয়ে রাখছি, আমাদের কিন্তু উত্তর নেওয়া হচ্ছে শুধুমাত্র ইউটিউবে কমেন্টে নয়, সেখানে তো অবশ্যই কমেন্ট করবেন, তার সঙ্গে ফেসবুক কমেন্ট, ডেলিয়ান কমেন্ট, তার সঙ্গে রয়েছে মেল, ইমেল, ফোন, এই সব জায়গা থেকে কিন্তু আমরা সঠিক উত্তরদাতাদের নির্বাচন তো করি এবং তারপরেই কিন্তু লটারির মাধ্যমে কে জিতছেন সেটা আমরা জানাই। অতএব বলা যেতে, কালকে আর একটা জিনিস জানিয়ে রাখি যে আমরা কালকে অ্যানাউন্স করিনি যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কী হতে পারে, কিন্তু ইডেন ম্যাচ যেদিন থাকে সেদিন কিন্তু প্রত্যেকেই জানেন যে প্লেয়ার অফ দ্য ম্যাচ আমরা ঘোষণা করি। এবং কালকে প্রচুর ফোন পেয়েছি আমরা, প্রায় যদি আমরা হিসেব করে দেখছিলাম যে 21টা ফোন পেয়েছি আমরা, সেখান থেকে লাকি উইনার হয়েছেন তরুণ বসু, শিবপুরের বাসিন্দা। আপনাকে কনগ্রাচুলেশন, আপনাকেও পুরস্কার দেব। তবে এই পুরস্কার কিন্তু 90 দিনের মধ্যে নিতে হবে। কোথা থেকে নিতে হবে? স্যামসাং এক্সপিরিয়েন্স জোন নোবেলিটি প্রাইভেট লিমিটেড এবং এক্সপ্রেশন নোবেলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন, সেখান থেকে গিয়ে পুরস্কারটা নিতে হবে। তবে আমাদের এখান থেকে সার্টিফিকেট কালেক্ট আপনাকে করতে হবে। অর্পণদা, আজকে আমাদের হাতে সময় শেষ, তাই তোমাকে আলোচনাতে বসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দশমিনা, তোমাকেও। আর স্টেডিয়াম বুলেটিন আজকের মতো আমরা এখানে শেষ করছি। তবে আপনারা দেখতে ভুলবেন না কলকাতা টিভি রাত দিন 7 দিন।